আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ সকলকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাদলিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ আটা, ময়দা, সুজি সংবাদ শিরোনামগুলো। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি নিয়ে বাংলাদেশের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছে সরকার। বাণিজ্য ঘাটতি কমিয়ে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস। বিশ্বজুড়ে শুল্ক বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি বাড়তে পারে বলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক চেয়ারম্যানের আশঙ্কা। সুদের হার কমাতে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান। রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও আহত কমপক্ষে 40। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত 20। এবং ঢাকার বায়ুর মান উন্নয়নে কমিটি করবে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। ময়লার ভাগাড় পোড়ানো যাবে না বলে ঘোষণা। Primacy inbuilt. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার জানাবো বিস্তারিত। যুক্তরাষ্ট্র আরোপিত বাণিজ্য শুল্ক নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে আশ্বস্ত করেছে সরকার। এ নিয়ে প্রধান উপদেষ্টার বিশেষ বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার হাই রিপ্রেজেন্টেটিভ জানিয়েছেন, আমদানি বাড়ানোর মাধ্যমে এই সমস্যা দূর করা যেতে পারে। তারা জানান, প্রয়োজনে এ নিয়ে মার্কিন প্রশাসনের সাথে নিজেই কথা বলবেন প্রধান উপদেষ্টা। চকর মালিথার রিপোর্ট। বাংলাদেশের উপর মার্কিন শুল্ক আরোপের কারণে পরবর্তী করণীয় নিয়ে আলোচনার জন্য রাতে বিশেষ বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। শীর্ষস্থানীয় বিশেষজ্ঞ, সংশ্লিষ্ট উপদেষ্টা মণ্ডলীর সদস্য এবং কর্মকর্তারা বৈঠকে যোগ দেন। সমস্যা মোকাবেলা ও সমাধানের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয় বৈঠকে। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় 2 ঘন্টার বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তারা। ব্যাপারটা আকস্মিক নয়, আমরা এর জন্য প্রস্তুত এবং আমরা শিগগিরই কিছু ব্যবস্থা নেব এবং সেটা মার্কিন প্রশাসনের সঙ্গে আলাপ করেই নেব। সুতরাং এখানে ভয় পাবার, আতঙ্কিত হবার কিছু নেই। আমরা এই বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত। এতে দেশের তৈরি পোশাক খাত ক্ষতিগ্রস্ত হবে না বলে আশ্বস্ত করেন বাণিজ্য উপদেষ্টা। আমাদের সাথে যারা প্রতিযোগী দেশ হিসেবে ভিয়েতনাম, চায়না, কম্বোডিয়া, যারা মূলত আমরা যেসব পণ্য উৎপাদন করি এবং আমাদের থেকে ট্যারিফ কম আছে ইন্ডিয়া এবং পাকিস্তানের, থাকলেও আমাদের পণ্যের বৈচিত্র্য ইন্ডিয়া এবং পাকিস্তানের থেকে রপ্তানি মানে অ্যাপারেল সেক্টরে অনেক বেশি ডাইভার্সিফাই এবং আমাদের যে শিল্পের যে অবয়ব বা স্পেকট্রাম, এটা ইন্ডিয়া পাকিস্তানের থেকে অনেক বেশি ম্যাচিওর। সো আমরা মনে করি যে এটা বরং আরো সম্ভাবনার দুয়ার খুলে দিতে পারে। পরিস্থিতি মোকাবেলায় বাণিজ্য ঘাটতি কমানোর কথাও বলেন তিনি। আমাদের করণীয়গুলো আমরা বোঝার চেষ্টা করছি। আমরা এখানে সম্ভাবনাও দেখছি, সম্ভাবনার বিপরীত যে বিষয়গুলো রয়েছে আমরা সেইগুলোকে সাম্যকভাবে উপলব্ধি করে বাণিজ্য ঘাটতি কমিয়ে এনে আমরা আশা করছি যে তুলনামূলকভাবে আমরা আমাদের প্রতিযোগী দেশের থেকে একটা ভালো অবস্থানে যাওয়ার প্রচেষ্টায় রত আছি। প্রধান উপদেষ্টা নিজেই যুক্তরাষ্ট্র প্রশাসনের সাথে সংযুক্ত হবেন এই বিষয়ে আমাদের অবস্থানকে তুলে ধরার জন্য। সংবাদ সম্মেলনে জানানো হয়, শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশই প্রথম মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ শুরু করেছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। মুখোমুখি অবস্থানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের চেয়ারম্যান জেরোমি পাওয়েল। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেছেন, সুদের হার কমানোর এখনই ভালো সময়। তাই রাজনীতির খেলা বন্ধ করে জেরোমি পাওয়েলকে সুদের হার কমাতে বলেছেন তিনি। তবে এই বিষয়ে সরাসরি মন্তব্য না করে দেশটির গভর্নর বলেছেন, ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে শুল্ক বৃদ্ধিতে আবারও মূল্যস্ফীতি বাড়তে পারে আর কমতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধি। রিজভিনে বাজের রিপোর্ট। বুধবার বিশ্বের প্রায় সব দেশের ওপর রেসিপ্রোকাল ট্যারিফ বা পাল্টাপাল্টি শুল্ক বসানোর ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এতে প্রায় 50 বছর পর নাগরিকদের ওপর করের বোঝা কমবে এবং দেশটি আবারও সম্পদশালী হবে বলে আশার কথা জানিয়েছেন তিনি। বাণিজ্য যুদ্ধ ঘোষণার পর শুক্রবার মায়ামিতে গলফ কোর্সে বসে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে গভর্নর জেরেমি পাওয়েলকে কড়া ভাষায় সুদের হার নিয়ে রাজনীতি বন্ধের নির্দেশ দেন তিনি। এ নিয়ে সরাসরি কিছু না বললেও আপাতত সুদের হার কমানোর বিষয়টি যে তার চিন্তায় নেই তা বুঝিয়ে দিয়েছেন জেরেমি পাওয়েল। ভার্জিনিয়ার আর্লিংটনে এক অনুষ্ঠানে মূল্যস্ফীতি এবং প্রবৃদ্ধি নিয়ে নিজের শঙ্কার কথা জানান তিনি। We face a highly uncertain outlook with elevated risks of both higher unemployment and higher inflation. আপাতত যে পূর্বাভাস পাচ্ছি তাতে বোঝা যায় আমরা খানিকটা উচ্চ মূল্যস্ফীতি এবং বেকারত্বের সংখ্যার দিকে যাচ্ছি। এরকম অনিশ্চয়তার মধ্যে এটা বলা যায় যে শুল্ক বৃদ্ধির প্রভাব ধারণার চেয়ে বেশি সময় ধরে থাকতে পারে। শক্তিশালী অর্থনৈতিক অবস্থায় শ্রমিক সহজেই কাজ পায়, মূল্যস্ফীতি কম থাকে। এটা খুবই সত্য যে উচ্চ মূল্যস্ফীতি এবং কাজের কম সুযোগ যে কোনো সমাজে মানুষকে কষ্টকর অবস্থায় নিয়ে যায়। পাওয়েল বলেন, ট্রাম্প প্রশাসন বাণিজ্য, অভিবাসন এবং রাজস্ব নীতিতে বড় পরিবর্তন আনছে। এগুলো নিয়ে মন্তব্য করা তার কাজ নয়। আমরা অর্থনীতির গতি প্রকৃতি বিশ্লেষণ করে এমনভাবে মুদ্রানীতি নিব যাতে আমাদের করণীয় দুটি কাজ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং কর্মসংস্থান সৃষ্টির কাজগুলো করতে পারি। আর একবারে দাম বৃদ্ধি যেন মূল্যস্ফীতি উস্কে দেওয়ার মতো অবস্থায় স্থির না হয় তা নিশ্চিত করব। এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি 2.82% আর সুদের হার 4.3%। মূল্যস্ফীতি 2% মধ্যে আনতে করণীয় সব করার কথা জানান ফেড চেয়ারম্যান জেরেমি পাওয়েল। রিজভিন আওয়াজ, চ্যানেল আই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, গণহত্যার দায়ে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হয়, জনগণ মেনে নেবে বলেও মন্তব্য করেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের লিয়াজো কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। হেফাজতে ইসলামের বিভিন্ন দাবির সাথে একমত হয়ে তিনি আরও বলেন, জুলাই অগস্ট গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রসিকিউশন টিম ও তদন্ত টিমের সংখ্যা বাড়াতে হবে। হেফাজত সহ বিভিন্ন দলের আলেম ওলামাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান তিনি। বাংলাদেশের আলেম ওলামাদের বিরুদ্ধে বিগত ফ্যাসিস্ট আমলে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। আমরা তাদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার চাই। আওয়ামী লীগকে গণহত্যার দায়ে, মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের আওতায় আনা হোক। বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হয়, সেটাই দেশের জনগণ মেনে নেবে। রংপুরের বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও সাংবাদিক সহ উভয় পক্ষের অন্তত 40 জন আহত হয়েছে। দোকান ও ঘর ভাড়াকে কেন্দ্র করে শনিবার সকালে পৌর এলাকায় উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির মানিকের কর্মী সমর্থকদের সাথে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহীদুল ইসলাম মানিকের কর্মী সমর্থকদের সংঘর্ষ বাধে। গুরুতর আহত 3 জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগী আসছে টোটাল বদরগঞ্জ থেকে 4 জন। 4 জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক ছিল, তাকে আমরা এনওডি দিয়ে নিউরোসার্জারি ওয়ার্ডে পাঠিয়ে দিয়েছি। একজনের অবস্থা হাতের মধ্যে আঘাত ছিল, তাকে আমরা অর্থোপেডিক্সে পাঠিয়েছি। আর বাকি একজনকে আমরা সার্জারিতে পাঠিয়ে দিয়েছি। তার মধ্যে একজনের অবস্থা খুবই গুরুতর। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা থানার বিলাসপুরে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে অন্তত 20 জন আহত হয়েছেন। শনিবার সকালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সে সময় 200-র বেশি হাত বোমার বিস্ফোরণ হয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের সাথে র্যাব ও সেনাবাহিনী যৌথভাবে টহল দিচ্ছে। আহতদের মধ্যে 4 জনকে ঢাকায় পাঠানো হয়েছে। অন্য আহতরা জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। প্রায় 15 জনকে আমরা এখন পর্যন্ত চিকিৎসা সেবা দিয়েছি। এর মধ্যে 2 জনকে ঢাকায় রেফার করা হয়েছে, তাদের ইনজুরির পরিমাণ বেশি ছিল। আর বাকিদেরকে কিছু অ্যাডমিশন দেওয়া হয়েছে, আর বাকিদেরকে প্রপার ট্রিটমেন্ট দিয়ে আমরা চিকিৎসা সেবা দিয়েছি।
ঢাকার বায়ুর মান উন্নয়নে সরকারের পক্ষ থেকে কমিটি করা হবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। মাতুয়াইলে স্যানিটারি ল্যান্ডফিল এলাকা পরিদর্শন করে তিনি বলেছেন, এখন থেকে ময়লার ভাগাড় পোড়ানো যাবে না। বর্ষা মৌসুম সামনে রেখে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করার কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। সৈয়দ অদিতের রিপোর্ট। দূর থেকে দেখে পাহাড় মনে হলেও এটি রাজধানীর মাতুয়াইলের ময়লার ভাগাড়। ময়লার কোনো কোনো স্তূপ ৫০ থেকে ৬০ ফিট উঁচু। দিনের পর দিন এই স্থানে ঢাকার একটি বড় অংশের ময়লা পোড়ানোর কারণে আশেপাশে এলাকার বাতাস বিষাক্ত হয়ে উঠেছে। ১৮১ একর আয়তনের এই ভাগাটির কারণে আশেপাশে এলাকার মানুষের বেঁচে থাকাই যেন দায়। পরিবেশ দূষণ রোধে মাতুয়াইলের ভাগাড় অন্যত্র সরানোর দাবি স্থানীয়দের। তারা এখানে যারা দায়িত্বে আছে তারা কেউ দায়িত্বটা নিতে চায় না, তারা কেউ আমাদের সমস্যাটা ওইভাবে শুনতে চায় না। তারা সমস্যা না শুনলে আমাদের সমাধানটা করবে কিভাবে? শাহরিয়ার স্টিল মিল, ওখানে জহির স্টিল মিল, মেইন রোডের পাশাপাশি আর অনেক আপনার ইন্ডাস্ট্রি রয়েছে। এগুলোর যে কালো সীসা ধোঁয়া এমনভাবে নির্গত হয়, মানে বাচ্চা তো বের করা দূরের কথা, আমরা যারা মোটামুটি বয়োজ্যেষ্ঠ হয়েছি তারাও বের হতে পারি না। যখন দিনের বেলা ছাড়ে আমরা ভাত রান দেখাইতে পারি না রুলিং মিলের জন্য, গ্যাসগুলি তারা টাইনা লয়ে জায়গা। গ্যাসেরিটা দেখবেন যে ওরা কয় কিলোমিটার দিছে, কয় কিলো জ্বালা। ময়লার ভাগাড় আর পোড়ানো যাবে না বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা। ব্যাটারি পড়িয়ে যদি সীসা কেউ বের করার চেষ্টা করে, আপনারা দেখেছেন আমরা কিভাবে অভিযান করেছি, আপনারা আমাদেরকে জানাবেন। আসলে কখনো তো আইনের শাস্তির মুখোমুখি কেউ পড়ে না, এই সবাই মনে করে আচ্ছা কয়দিন করবো, তারপরে আবার এটা আমরা করতে দেব না। আপনাদের দুর্ভোগ যতটা কমাতে পারি আমরা আন্তরিকভাবে ওটা আগে বলেছি যে কালকে খুললেই আমরা নোটিশটা দিয়ে দেবো, নোটিশটা রেডি আছে। রাজধানীর পরিবেশ দূষণ রোধে ঢাকার 2 সিটি কর্পোরেশন একসাথে কাজ করবে বলে জানিয়েছেন ডিএনসিসির প্রশাসক। স্থানীয় ওয়েস্টের ব্যবসাটাকে স্থানীয় রাজনীতিবিদরা একটি টাকার ইনকামের জায়গায় তৈরি করেছে, এবং যেই কারণে আমরা লক্ষ্য করি এটা নিয়ে একটা বড় রাজনীতি হয় এবং খুব প্রেসার গ্রুপ তৈরি হয়েছে। উত্তর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা এটা আর্মির সাথে কথা বলছি, সেনা কল্যাণ এটা দায়িত্ব নিতে পারেন কিনা, এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে আমরা বসবো। আমরা এটাকে একটি অনলাইন মনিটরিং এর মধ্যে আমরা নিব 2 সিটি কর্পোরেশন, এবং অনলাইন মনিটরিং এর সাথে সাথে এটাকে আমরা কিভাবে আরো ডিসিপ্লিনে আনা যায় সেই কাজটি আমরা করব। স্বাস্থ্য সুরক্ষায় ময়লা পোড়ানো বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা। সৈয়দ অদিত, চ্যানেল আই, ঢাকা। প্রতিবারের মতো এবারও বাংলা নতুন বছর বরণে অনুষ্ঠান করছে চ্যানেল আই সুরের ধারা। রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে হচ্ছে এবারের আয়োজন। অনুষ্ঠান স্থল পরিদর্শন করেছেন সংস্কৃতি উপদেষ্টা। আরও জানাচ্ছেন সুলতানা হিমু। বাংলা নতুন বছর বরণে চ্যানেল আই সুরের ধারার আয়োজন বাঙালির বর্ষবরণে ভিন্ন মাত্রা যুক্ত করে আসছে। এরই ধারাবাহিকতায় এবারও রবীন্দ্র সরোবরে হচ্ছে এই অনুষ্ঠান। আয়োজকরা জানান 13 এপ্রিল সন্ধ্যা 6:30 থেকে রাত 9টা পর্যন্ত চৈত্র সংক্রান্তি 1431 উদযাপন করা হবে। 14 এপ্রিল সকাল 6টায় শুরু হবে বর্ষবরণের আয়োজন, চলবে সকাল 9টা পর্যন্ত। রবীন্দ্র সরোবর পরিদর্শন করেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। সে সময় ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, চ্যানেল আই ও সুরের ধারার প্রতিনিধিরা। আমার মনে হয় না বাংলাদেশের ইতিহাসে এত বড় ইনক্লুসিভ অনুষ্ঠান এর আগে কখনো হয়েছে, এবং আমরা মনে করি এর মধ্য দিয়ে আমরা পুরো বাংলাদেশটাকেই ওন করতে চাই, এবং বাংলাদেশ সব বৈচিত্র্য নিয়ে বাংলাদেশ। সো এর অংশ হিসাবে ধানমন্ডিতে এবার চ্যানেল আই সুরের ধারা যে চৈত্র সংক্রান্তি এবং নববর্ষের গানের অনুষ্ঠান করে, এটা ট্র্যাডিশনালি তারা করতো চিনমতি সম্মেলন কেন্দ্রে এবং কখনো লালমাটিয়া কলেজে। এবার হবে হচ্ছে রবীন্দ্র সরোবরে, ধানমন্ডিবাসীর নাইবারহুড ফেস্টিভ্যালে পরিণত হবে। আমি ধানমন্ডি এবং এর আশেপাশে যারা আছেন ভাই বোনেরা তাদের সবাইকে বলবো চৈত্র সংক্রান্তির সন্ধ্যায় এবং নববর্ষের সকালবেলা সবাই জয়েন করেন। চৈত্র সংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীদের পরিবেশনার পাশাপাশি ভিন্ন জাতিগোষ্ঠীর শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন। এবারের আয়োজনে সহযোগিতা করছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস। আহমেদ বলেছেন, রাষ্ট্রের অন্যতম অঙ্গ হিসেবে বিচার বিভাগ নিজেদের সংস্কার কর্মসূচি নিজেরাই নির্ধারণ, বাস্তবায়নের ক্ষমতা ও কর্তৃত্ব গ্রহণ করেছে। বিচার বিভাগের স্বাধীনতা ও কাজের দক্ষতা বাড়াতে রংপুরে ইউএনডিপি আয়োজিত আঞ্চলিক সেমিনারে তিনি বলেন, বিচারিক সংস্কার শুধু বিভিন্ন খাতভিত্তিক সংস্কারের স্থায়িত্বের মূল চাবিকাঠি নয়, এটি নিজেই সংস্কার শব্দের প্রতীক হয়ে উঠেছে।
বিচার বিভাগ ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের কাছাকাছি এসেছে উল্লেখ করে প্রধান বিচারপতি বলেন, এ সুযোগ নষ্ট হলে বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা ও প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে। সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনের বিচারক জাফর আহমেদের সভাপতিত্বে সেমিনারে বক্তৃতা করেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। সেমিনারে রংপুর বিভাগের বিচারক ও পাবলিক প্রসিকিউটররাও অংশ নেন। একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা কখনো ক্ষমতার পূর্ণ পৃথকীকরণের লক্ষ্যের এতটা কাছাকাছি আসিনি। যদি এই সুযোগ কোনোভাবে নষ্ট হয় তবে তা বিচার বিভাগের মর্যাদা, অখণ্ডতা এবং প্রাসঙ্গিকতার জন্য চরম ক্ষতিকর হবে। তাই আমার বার্তা পরিষ্কার, আপনারা সকলে দায়িত্ব নিন। আমি আশা করি এই বার্তা সমানভাবে সারা দেশে শক্তিশালীভাবে প্রতিধ্বনিত হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল আই সংবাদ। সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর অন্যান্য খবরের সাথে আরো জানিয়ে ফিরব। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে ভারত জুড়ে বিক্ষোভ। বিজেপি জোটের দল নীতিশ কুমারের জেডিইউ থেকে 5 মুসলিম নেতার পদত্যাগ। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। জানাবো নিটোল টাটা আন্তর্জাতিক সংবাদ। ভারতের লোকসভার পর রাজ্যসভায়ও ওয়াকফ সংশোধনী বিল পাশের প্রতিবাদে ভারত জুড়ে বিক্ষোভ হয়েছে। কলকাতা, চেন্নাই ও আহমেদাবাদ সহ বিভিন্ন শহরে জাতীয় পতাকা হাতে নিয়ে এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন হাজারো মানুষ। ওয়াকফ সংশোধনী মানছেন না বলে স্লোগান দেন তারা। বিলকে বিতর্কিত উল্লেখ করে তা প্রত্যাহার করার দাবি জানান তারা। ওয়াকফ বিল পাশের প্রতিবাদে ক্ষমতাসীন এনডিএ জোটের শরিক দল বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জেডিইউ থেকে পদত্যাগ করেছেন নাদিম আখতার সহ দলটির শীর্ষস্থানীয় 5 মুসলিম নেতা। বিল পাশের বিরুদ্ধে শুক্রবার সুপ্রিম কোর্টে আবেদন করেছে বিরোধী দল কংগ্রেস। তারা এই বিলকে মুসলিমদের মৌলিক অধিকার লঙ্ঘনকারী ও বৈষম্যমূলক বলে অভিহিত করেছেন। এবার জানাবো ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। থাইল্যান্ড ও ভারতে চলতি সপ্তাহে চালের দাম কমেছে। ব্যবসায়ীরা বলছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপ ও চালের অতিরিক্ত সরবরাহ দাম কমার কারণ। এতে চলতি সপ্তাহে থাইল্যান্ডে 5% খুদযুক্ত চালের দাম টন প্রতি $395 থেকে $400, যা 2022 সালের জানুয়ারির পর সর্বনিম্ন। আর ভারতে চলতি সপ্তাহে 5% খুদযুক্ত সেদ্ধ চাল টন প্রতি $392 থেকে $400 বিক্রি হয়েছে, যা গত 22 মাসের মধ্যে সর্বনিম্ন। বাজার বিশ্লেষকরা বলছেন, শুল্কের কারণে দাম বেড়ে যাওয়ায় মার্কিন আমদানিকারকরা এ দেশগুলো থেকে চাল কিনতে চাইছেন না। রপ্তানি চাহিদা কমে যাওয়ায় সরবরাহ বেড়েছে, যার প্রভাব পড়েছে দামে। সংবাদে আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ঈদে টানা 9 দিনের ছুটির শেষ দিন আজ। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকায় ফিরছেন রাজধানীবাসী। তবে সড়কে নেই চিরাচরিত যানজট, রেলে নেই শিডিউল বিপর্যয়। লঞ্চ চলাচলও স্বাভাবিক রয়েছে। ভোগান্তি না থাকায় স্বস্তিতে ফিরছেন নগরবাসী। ওবায়দুল রশিদের রিপোর্ট। ঈদের ছুটি শেষে রোববার খুলছে অফিস। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপন শেষে ঢাকামুখী যাত্রীদের নিয়ে বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাস আসছে রাজধানীতে। তাই রাজধানীর প্রবেশ মুখগুলোতে যানবাহনের চাপ গত কয়েকদিনের চেয়ে কিছুটা বেশি। তবে সেই চাপ অন্যবারের মতো নয়। রাস্তা মোটামুটি ক্লিয়ার ছিল, যানজট মোটামুটি চাপ তেমন একটা ছিল না। রাস্তাঘাটে যানজটগুলো ছিল না, মানে মোটামুটি স্মুথলি আসা গেছে আর কি। আগে যে হ্যাসেলগুলো ছিল সেই হ্যাসেলগুলো ছিল না। আন্তনগর ট্রেনগুলোতে নেই যাত্রীদের উপচে পড়া ভিড়। রংপুর এক্সপ্রেস ছাড়া
সবগুলো আন্তনগর ট্রেন চলছে নির্ধারিত সময়ে। ভালোভাবেই আসলাম, রংপুর থেকে আসলাম। এবার অনেক ভালো মতোই আমরা আসতে পারছি। আগের বারে যত সমস্যা হয়, ভোগান্তি হয়, এবার আমাদের কোনো ভোগান্তি হয় না। এবার মাশাআল্লাহ মোটামুটি ভালোই, আসা যাওয়াতে কোনো সমস্যা হয় নাই। যাত্রীদের চাপ মোটামুটি আছে, এখনো যাত্রীদের চাপ আছে। এবার মোটামুটি ভালো আছে, না খুব কোনো কষ্ট না খুব একটা ভোগান্তি হয়নি। বরিশাল, ভোলা ও চাঁদপুর অঞ্চলের যাত্রীদের নিয়ে সদরঘাট টার্মিনালে আসছে লঞ্চ, তবে এখানেও নেই যাত্রীদের চাপ। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। আবারও সময় হয়ে গেল একটি বিরতি নেবার। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। ফিরে এলাম খেলার খবর নিয়ে। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি নিয়ে বাংলাদেশের আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে মনে করছে সরকার। বাণিজ্য ঘাটতি কমিয়ে দ্রুতই সমস্যা সমাধানের আশ্বাস। বিশ্বজুড়ে শুল্ক বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতি বাড়তে পারে বলে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক চেয়ারম্যানের আশঙ্কা। সুদের হার কমাতে প্রেসিডেন্ট ট্রাম্পের আহ্বান। রংপুরের বদরগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 1 জন নিহত ও আহত কমপক্ষে 40। শরীয়তপুরের জাজিরায় আওয়ামী লীগের 2 গ্রুপের সংঘর্ষে আহত 20। এবং ঢাকার বায়ুর মান উন্নয়নে কমিটি করবে সরকার, জানালেন পরিবেশ উপদেষ্টা। ময়লার ভাগাড় পোড়ানো যাবে না বলে ঘোষণা। চ্যানেল আই সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। চ্যানেল আই সংবাদের এখনকার আয়োজন এ পর্যন্তই। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।